সুধী দর্শক, দ্য ইনক্লুসিভ প্রেজেন্স টক স্টেশন লাইভে স্বাগত জানাচ্ছি আমি মিরহাজুল শিবলি। দর্শক, আজকেও আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডাকসু নির্বাচন। সুধী দর্শক, আপনারা জানেন ডাকসু শুধু একটি নির্বাচন নয়, এটি একটি অধিকার আদায়ের সংগ্রাম, নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্র আর দায়িত্বশীল আন্দোলনের এক ঐতিহাসিক মঞ্চ। সুধী দর্শক, আমরা জানি এখান থেকেই গড়ে উঠেছেন বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ। এই প্ল্যাটফর্ম থেকেই জন্ম নিয়েছে বাংলাদেশের সামাজিক পরিবর্তন এবং গণ আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়। সুধী দর্শক, এই ডাকসু এদেশে রচনা করেছে মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, এদেশে নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধে, নেতৃত্ব দিয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এবং জুলাই অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের সবচেয়ে জনপ্রিয় চাওয়া ছিল ছাত্র সংসদ নির্বাচন। তবে প্রশ্ন হচ্ছে, আজকের এই দিনে ছাত্র স্বার্থে ডাকসু কতটা প্রাসঙ্গিক, শিক্ষাঙ্গনের সংকটে এর ভূমিকাই বা কোথায়, আর নতুন প্রজন্মের নেতৃত্ব কিভাবেই বা দায়িত্ব নেবে, সেসব বিষয় নিয়ে আলোচনার জন্যই আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি ছাত্র স্বার্থে ডাকসু, আন্দোলন, নেতৃত্ব এবং দায়িত্ব। এ বিষয়ে আলোচনা করার জন্য যুক্ত হয়েছেন আমাদের সাথে দুইজন অতিথি। সুধী দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আরিফুল ইসলাম। সুধী দর্শক, জনাব আরিফুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল থেকে এবারের ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনাব আরিফুল ইসলাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মিরাজুল শিবলি আপনাকে, সাথে যে সকল দর্শক আমাদের লাইভ টক শোটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আরিফুল ইসলাম আপনাকে। সুধী দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্যানেল থেকে এবারের ডাকসু নির্বাচনে এজিএস পদপ্রার্থী জনাব মোহাম্মদ আলাউদ্দিন। জনাব মোহাম্মদ আলাউদ্দিন, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। একটু কারেকশন দিই, আমি আমাদের সংগঠনের নাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। দুঃখিত, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মাফ করবেন আলাউদ্দিন। আমরা সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। আরিফুল ইসলাম, আপনার অনুমতিতেই আমি একটু আলাউদ্দিনের কাছেই প্রথমে যেতে চাই। জি আলাউদ্দিন, আমরা এই যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, ডাকসু নির্বাচনে যেমন আপনি একটি গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনি একটি ছাত্র সংগঠনেও গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত রয়েছেন। আচ্ছা আলাউদ্দিন ভাই, এই ধরেন ডাকসু নির্বাচন হলো, আপনি জয়ী হলেন, এতে আপনার রাজনৈতিক একটি ক্যারিয়ারের সূত্রপাত হলো, কিংবা আপনি হয়তোবা ভবিষ্যতে এই ডাকসু নির্বাচনের অবস্থানকে কাজে লাগিয়ে কিংবা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হয়তোবা আপনার পলিটিক্যাল ক্যারিয়ার অনেক লম্বা হবে। কিন্তু আসলে শিক্ষার্থীদের কি লাভ হবে, কিংবা আপনার জায়গায় যদি অন্য কেউ জয়ী হয়, মানে আসলে শিক্ষার্থীদের লাভটা কোথায় ডাকসুর ফলে? আলাউদ্দিন। দেখেন ভাইয়া, আমরা যেই ধারার রাজনীতিটা আমরা করছি এবং যে ধারার রাজনীতি আমরা করার জন্য সবাইকে আহ্বান করছি, সেটা হচ্ছে সহাবস্থানের রাজনীতি এবং হচ্ছে পেশি শক্তির রাজনীতি, কারোটা কাজ ছড়াছড়ি এবং হচ্ছে প্রহসনমূলক রাজনীতির ধারা থেকে বের হয়ে শিক্ষার্থী বান্ধব, ক্যাম্পাস বান্ধব এবং রাষ্ট্র বান্ধব, রাষ্ট্র গড়ার বান্ধব এমন একটা রাজনীতির ধারা আমরা চালু করতে যাচ্ছি। এবং সেই ধারাবাহিকতায় আমরা সেই 1991 সাল থেকে আমাদের পথ চলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 1999 সাল থেকে আমাদের পথ চলা ধারাবাহিকতা চলছে। 2019 সালে আমরা একেবারে মানে স্বনামে সগৌরবের সাথে ক্যাম্পাসে আমাদের ডাকসু নির্বাচন আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং তারও ধারাবাহিকতা আমাদের ধারাবাহিক কাজ চলছে। আমাদের হয়তো আপনি অনেকদিন থেকে ক্যাম্পাসে আছেন, আপনিও দেখেছেন আমাদের আসলে রাজনীতিটা কোন ধারার রাজনীতি। আমরা কাজ করি শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের কথা বলার জন্য রাজনীতি করি। আমাদের কাজগুলো ওই কেন্দ্রিক, ক্যাম্পাসকে কিভাবে সুন্দর রাখা যায়, ক্যাম্পাসে কিভাবে মারামারি, হানাহানি, কাটাকাটি, তারপর হচ্ছে গণরুম, গেস্ট রুম, এই সকল নোংরা কালচার গুলো যেন এখানে কোনোভাবে ঠাঁই না পায়, এই সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলে এসেছি। এবং এই সকল অন্যায়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের যারা মজলুম হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে সবসময়। সুতরাং আমাদের রাজনৈতিক ধারাই হচ্ছে শিক্ষার্থী বান্ধব। তাহলে যদি আমি বিজিত হই, তাহলে আমি কখনো তাদের উপরে কোনো ধরনের মানে তাদের বিপক্ষে বা তাদের জন্য কষ্টকর হবে এমন ধরনের কোনো কাজ করব না, এই আস্থা এবং এই প্রতিশ্রুতি আমি দিতে পারি।
সুতরাং তারা আমার উপর সেই আস্থা রাখতে পারে, এবং সেই আস্থা এবং আমাদের কাজের ধারার উপরে ভিত্তি করেই আমি আশাও রাখি তারা আমাদের উপর কখনো হতাশ হবে না, আমি কখনো হতাশ করবো না। যে প্রশ্নটি ছিল আসলে যে শিক্ষার্থীদের আসলে লাভটা কোথায়, মানে এই ধরেন ডাকসু হলো, মানে আমি এটা বলছি না যে আপনি বিজয়ী হলে কিংবা আরিফ ভাই বিজয়ী হলে, বিষয়টা এরকম না। নির্বাচন হলে তো কেউ না কেউ জিতবে, কেউ না কেউ হারবে, কিন্তু এইখানে মানে আমার প্রশ্নটি হচ্ছে শিক্ষার্থীদের আসলে ভাগ্যের কি পরিবর্তন হবে? সেটাই তো, ডাকসু তো শিক্ষার্থীদের পক্ষে একটা সাউন্ড রাইজার, যারা এসে শিক্ষার্থীদের পক্ষে কথা বলবে। তো আমি তাদের যদি বিজিত হই, তখন তাদের যে স্বার্থটা এখানে দরকার ছিল, এখানে তাদের আবাসন সিস্টেম, তাদের একাডেমিক এক্সিলেন্স বৃদ্ধির ক্ষেত্রে প্রশাসনের যে দায়বদ্ধতাহীনতা, মানে দায়বদ্ধহীন ভাবে তারা, দায়িত্ব জ্ঞানহীন ভাবে তারা যে সকল অ্যাক্টিভিটি গুলো তারা করে আসতেছে, শিক্ষার্থী তাদের উপর বিরক্ত। এই যে তাদের দায়িত্বশীলতা এবং দায়িত্বশীলতার ক্ষেত্রে যে একটা পেট্রোনাইজার হিসেবে, একটা মানে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার ক্ষেত্রে যে ডাকসু কাজ করবে, আমার কর্মকাণ্ড এটাকে প্রমাণ করে যে আমি তাদের পক্ষে হয়ে কথা বলার জন্য সেই সৎ সাহস এবং সদিচ্ছা আমার আছে। সেই জায়গা থেকে আমি যদি তারা যদি আমাকে বিজিত করতে পারে, তাহলে আমি তাদের একজন মানে তাদের জন্য একটা এক্সপেক্টর হিসেবে আমি কাজ করবো। এই লাভটাই, এই সাউন্ড রাইজার হবদে এই বিশ্বাসটা আমি তাদেরকে দিতে চাচ্ছি, এটা তাদের লাভ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সাইদ মোহাম্মদ আলাউদ্দিন আপনাকে। আসবো আপনার কাছে আবারও, আমরা একটু যেতে চাই জনাব আরিফুল ইসলামের কাছে। জনাব আরিফুল ইসলাম, আপনার কাছেও আমি আসলে একই ধরনের প্রশ্নটি রাখতে চাই। আরিফ ভাই, একইভাবে মানে আপনার কাছেও জানতে চাই যে আসলে ছাত্রদের কি লাভ হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। তারা ছাত্রদের উদ্দেশ্যে অলরেডি আমাদের সংগঠন থেকে 9 দফা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই 9 দফা প্রতিশ্রুতির প্রথম দফাই হচ্ছে গেস্ট রুম, গণরুম কালচার চিরতরে বিলুপ্ত করা। দ্বিতীয় দফা হচ্ছে হলে খাবারের মান বৃদ্ধি। তারপরে স্টুডেন্টদের যে অধিকার, যে 5টি মৌলিক অধিকার, সেই অধিকারগুলো রক্ষা করা। তো ডাকসু সর্বোপরি হচ্ছে বাংলাদেশের একটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যেটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশকে পথ দেখায়। সুতরাং আমরা সাধারণ ছাত্রদের জন্য বিগত 1 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক ছাত্র সংগঠন হিসেবে তার সামর্থ্যের সর্বোচ্চ করেছে। বিগত 1 বছরে ছাত্রদের এমন কোনো কার্যক্রম জাতীয়তাবাদী ছাত্রদল করেনি যেটির কারণে ছাত্ররা জাতীয়তাবাদী ছাত্রদলকে কোনো নেগেটিভলি দেখবে, নেগেটিভ ভাইবে চিন্তা করবে, এমন কোনো কাজ জাতীয়তাবাদী ছাত্রদল করেনি। সুতরাং আমরা ছাত্রদেরকে প্রাধান্য দিয়েই ক্যাম্পাসে কাজ করছি, শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়েই কাজ করছি। সুতরাং আমাদের ডাকসু শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়েই আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সকল সিদ্ধান্ত নেব বলে আমরা, যদি নির্বাচিত হই, আমরা আশ্বাস দিচ্ছি। ধন্যবাদ জনাব আরিফুল ইসলাম। আসবো আপনার কাছে। আমরা আবারও একটু যেতে চাই জনাব সাইফ মোহাম্মদ আলাউদ্দিনের কাছে। আলাউদ্দিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে পরিষ্কার? জি জি। আচ্ছা আলাউদ্দিন, এই যে নির্বাচনের তো বেশ খানিকটা রাস্তা কিন্তু আমরা ইতিমধ্যে পেরিয়ে এসেছি, মানে এই মুহূর্তে আসলে দাঁড়িয়ে আপনি মাঠ কেমন দেখছেন? আসলে নির্বাচন কতটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হওয়ার সম্ভাবনা আপনি দেখছেন? নির্বাচন শুরু হওয়ার আগে বা কার্যক্রম শুরু যখন সময় আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে যখন সংলাপ হয়, তখন আমরা বলেছিলাম যে এই নির্বাচনটা যেন এটা 19 সালের মতো যেন মানে শিক্ষার্থী বান্ধব না হয়, এই জন্য কিছু সংস্কার আমরা এনেছিলাম, যে যাতে করে ডাকসুটা যেন প্রকৃত যে শিক্ষার্থীদের যেই সাউন্ড রাইজার হিসেবে কাজ করবে, ক্যাম্পাসের মানে প্রশাসনের যে এখন একচ্ছত্র ক্ষমতা বা একচ্ছত্র যেই অবস্থান, যেটাকে কেউ মানে প্রশ্নবিদ্ধ কিংবা চ্যালেঞ্জ করতে পারে না, এই জায়গা থেকে শিক্ষার্থীদের পক্ষ হয়ে
কথা বলবে ডাকসু। তো সেখানে আমরা সভাপতির যিনি পদাধিকার বলে বেশি আমাদের এখানে সভাপতি থাকেন, এই বিষয়ে আমরা কথা বলেছি যে এটা এখানে হওয়াটা উচিত না। কারণ হচ্ছে যেখানে মানে বাবার সাথে পরিবারের মানে সংসারের কোনো একটা বিষয় নিয়ে আমি কথা বলতেছি, সমাধানের জন্য পথ মানে খোঁজার জন্য বসছি, আবার এই পথ খোঁজার ক্ষেত্রে এই অভিযোগটা আবার আমি বাবার কাছে দেব। তো এই জিনিসটা এমন হয়ে গেছে আর কি। তো এই জন্য এই বিষয়গুলো সংস্থার কেন্দ্রে কিছু আমাদের আলাপ ছিল। তো সেখানে প্রশাসন আমাদের সেখানে খুব বেশি সায় দেয় নাই, তারা পরবর্তী ডাকসুর উপরে ছেড়ে দিয়েছে। এই মানে কথা দিয়েছে যে পরবর্তী ডাকসু এসে এটা সমাধান করবে। আমরা হয়তো সেই আস্থাটা বা ভরসাটা তাদের উপর রাখতে চাচ্ছি, যার কারণ হচ্ছে এই সংস্কার কেন্দ্রিক আলাপ যদি আরো দীর্ঘায়িত হয় তখন হয়তো ডাকসুটা পিছিয়ে যাবে। এই একটা নিরপেক্ষতা তারা যদি ওইটাও মানে বলবৎ রাখতে, মানে ওইটা একটু পরিবর্তনটা করতে পারতেন, হয়তো আমরা আরো বেশি আশান্বিত হতাম। পরবর্তী নির্বাচন শুরু হলো, নির্বাচন কেন্দ্রিক আমরা সবচেয়ে ইনক্লুসিভ এবং নিরপেক্ষ জায়গা থেকে প্রশাসনকে, মানে প্রশাসনের যে স্বায়ত্তশাসিত পাওয়ারটা, যে যেখানে কেউ তাদেরকে মানে মানে আহ, তাদের যদি নীতির উপর অটল থেকে তারা যদি নীতি বাস্তবায়ন করতে চায়, আইন বাস্তবায়ন করতে চায়, কেউ তাকে বাধা দিতে পারবে না। এই যে স্বায়ত্তশাসিত পাওয়ারটা, এটাকে এক্সিকিউট করার জন্য তাদেরকে বলেছে যে আপনারা সেই সাহসটা এবং সেই ইচ্ছাটা আপনারা রাখেন, সদিচ্ছাটা প্রকাশ করেন। কিন্তু আমরা দেখেছি যে আমার ছাত্র দলের ভাই আছেন, তাদের যখন জিএস যিনি পদপ্রার্থী, তিনি যখন মনোনয়ন ফর্ম তুলতে গেছেন তখন তিনি মিছিল সহকারে গেছেন। এই যে একটা মানে বিধি বহির্ভূত কাজ হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো মানে প্রতি উত্তর আমরা দেখি নাই। এরপরে হচ্ছে মানে এখন যে গতকালকে নোটিশ ছিল যে কেউ কোনো ধরনের কোনো প্রচারণায় তারা লিপ্ত হতে পারবে না। আমরা দেখেছি যে আজকে বিভিন্ন দল আহ, তারা একেবারে মানে মিডিয়া হাইপের সাথে তারা বিভিন্ন হলে যাচ্ছেন, সাক্ষাৎকার দিচ্ছেন ছাত্রদের কাছে, মানে পরোক্ষভাবে ভোট কালেক্টিং প্রচারণা চালাচ্ছেন। এই যে বিষয়গুলো, এগুলোতে আসলে আমরা চাচ্ছিলাম এই যে মানে নীতির প্রতি সবাই অটল থাকবে, আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকবে। আমরা তো চাইলে পারতাম, কিন্তু আমরা তো এটা করি নাই। কারণ হচ্ছে আমরা চাই যেই আইনের শাসনটা আমরা আমাদের থেকে শুরু করতে চাই। সেই জায়গা থেকে যদি প্রত্যেকে যদি সেই আইনের প্রতি সৎ থাকতো এবং পাশাপাশি প্রশাসনে সেই আইন মানে বাস্তবায়নের প্রতি তারা কঠোর থাকতো, তাহলে আমার মনে হয় নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডে যে আমরা প্রত্যাশা এবং আশা স্বপ্ন দেখছি এগুলো পূরণ হতো। তো এই জায়গা থেকে আমাদের কিছুটা শঙ্কা তো আছে। আহ এরপরে হচ্ছে এখানে যেহেতু তারা কোনো ধরনের কোনো বিধি নিষেধের বাস্তবায়ন তারা করে নাই, তাহলে এটা আমাদের জন্য ভবিষ্যতে একটা শঙ্কার মানে প্রশ্ন রেখে যায় যে ভবিষ্যতে কেমন হতে পারে। আহ, ধন্যবাদ সাইদ, আপনার কাছে আবারও আসবো। আমরা একটু যেতে চাই জনাব আরিফুল ইসলামের কাছে। জনাব আরিফুল ইসলাম, আহ, শিক্ষার্থীরা এরকম বলছে যে আপনারা যেহেতু তারেক রহমানের আপনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশ ও পরামর্শে নির্বাচন করছেন, এখানে প্রশ্ন হচ্ছে নির্বাচিত হলেও কি আপনারা তারেক রহমানের নির্দেশে কাজ করবেন? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বৃহত্তর ছাত্র সংগঠন। হ্যাঁ, জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক। তিনি আমাদের ছাত্রদলে একটি আলংকারিক পদ ধারণ করছেন। সেই জায়গা থেকে তিনি আমাদেরকে পরামর্শ দিতেই পারেন। তারেক রহমান জাতীয়তাবাদী ছাত্রদলের, আমি স্পষ্ট করে বলছি, তারেক রহমান জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। তিনি ডাকসুর অভিভাবক নয়। আমরা যদি ডাকসুতে নির্বাচিত হয়ে আসতে পারি, তারেক রহমান, শুধু তারেক রহমান নয়, বাংলাদেশে যে কোনো বড় রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, যারা গণতান্ত্রিক দল, হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করেছে, সেই বড় বড় রাজনৈতিক দলের নেতারা আমাদেরকে যে পরামর্শ দিবেন, আমরা শিক্ষার্থীদের মতামত নিয়ে তাদের সেই মতামত ধারণ করব। শিক্ষার্থীদের মতামত নিয়ে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব, তাদের সেই পরামর্শ। সুতরাং মানে এটি প্রশ্নটি অমূলক, মানে আমার মনে হচ্ছে প্রশ্নটি অমূলক যে তারেক রহমান, মানে আমরা যদি নির্বাচিত হই তারেক রহমানের নির্দেশ পালন করব কিনা। আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের, আপনারা যে বলছেন তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল গঠন হয়নি। না, জাতীয়তাবাদী এটা ছাত্র আমরা দলের প্যানেল এটা আরিফ ভাই, এটা আমরা বলি নাই, এটা কিন্তু মানে প্রেস কনফারেন্সে আপনাদেরই একজন প্রার্থী বলেছেন। জি,
আমাদের প্রেস কনফারেন্সে আমরা জানি না, আমাদের প্রেস কনফারেন্সে যতবারই হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল গঠন হয়েছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যেখানে ছাত্র দলের নীতি নির্ধারণ করা শীর্ষ নেতৃবৃন্দ ভোটাভুটির মাধ্যমে একটি প্যানেল গঠন করেছে, যেখানে যারা ভোটে জিতে এসেছে তারাই জাতীয়তাবাদী ছাত্র দলের ভিপি, জিএস এবং এজিএস নির্বাচিত হয়েছে, এবং আচ্ছা অন্যান্য পদগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছে। এখানে কেউ প্রেস কনফারেন্সে বলেনি যে তারেক রহমান ছাত্র দলের প্যানেল গঠন করেছে। ছাত্র দলের প্যানেল গঠন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আচ্ছা আমি আমার আহ, কথাটি বুঝাতে পেরেছি। হ্যাঁ এখানে আমরা প্যানেল পরিষ্কার নির্বাচনে কারো হস্তক্ষেপ নেই, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া প্যানেলটি নির্বাচিত হয়েছে। আচ্ছা এইটা কি মানে আপনার সাংগঠনিক ভাবে মানে অভ্যন্তরীণ ভোটাভুটি এইরকম কিছু হয়েছে? জি জি, আমাদের অভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমে ছাত্র দলের প্যানেলটি আচ্ছা মানে গঠন করা হয়েছে। আচ্ছা আহ, আরেকটি প্রশ্ন সাথে যুক্ত করতে চাই আরিফ ভাই, এইখানে আহ, নারীদের অংশগ্রহণ নিয়ে আমরা কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আসলে নারীদের স্বতঃস্ফূর্ত রাজনীতিতে অংশগ্রহণ এটা কিন্তু প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেই প্রত্যাশার আসলে ছাত্রদল কতটুকু পূরণ করতে পেরেছে আহ, এটা একটু বলবেন। এবং এত বৃহৎ একটি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এই সংগঠনের প্যানেলে মাত্র 2 জন নারী, এইটা কেন? আচ্ছা, আমি আপনাকে উত্তর দিই। আমরা নারীদের অংশগ্রহণ আরো বেশি রাখতে চেয়েছিলাম। আপনি দেখবেন সম্প্রতি ফজিলাতুন্নেসা মুজিব হলে আমাদের যে ছাত্র দলের যে নারী শিক্ষার্থীরা তারা যখন ফর্ম সংগ্রহ করতে যায়, সেখানে বিভিন্ন সংগঠনের আদর্শেও ধারণকারী, যারা গোপনে বিভিন্ন সংগঠনের আদর্শ ধারণ করে, তারা একটি মব সৃষ্টি করে আমাদের নারীদেরকে ফর্ম সংগ্রহে বাধা দেয়। এটা হচ্ছে একটি কারণ, যেটা নারী শিক্ষার্থীদের মধ্যে একটি ট্রমাটাইজিং সিচুয়েশন সৃষ্টি করেছে। আমি আরেকটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আমরা ডাকসু প্যানেলে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের তন্নি, যিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দ্বারা আহত হয়েছেন, সেই তন্নির প্রতি সম্মান দেখিয়েও আমরা আমাদের একটি পদে কোন প্রার্থী দেয়নি। তন্নিও তো একজন নারী, সেও তো আমাদের বোন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে বিগত 17 বছর, বা আমরা ক্যাম্পাসে যখন থেকে আছি বিগত কয়েক বছর, ফ্যাসিবাদী আমলে আমরা আমাদের ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারি। আমরা যেহেতু আমাদের ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারিনি, সেহেতু আমাদের সঙ্গে ক্যাম্পাসের অন্যান্য যে নারী শিক্ষার্থীরা আছে, তাদের সাথে আমরা 5 আগস্ট পরবর্তী আবার যোগাযোগ শুরু করেছি। আমরা তাদেরকে আমাদের ছাত্র সংগঠন করার জন্য আমাদের ভিশন মিশন তাদেরকে আমরা বলেছি। তো মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে মানে নারীর সংখ্যা কেন 2 জন, আমার মনে হচ্ছে কেন্দ্রীয় প্যানেলে আমাদের নারী সংখ্যা 2 জন। পাশাপাশি তন্নিকে আমরা একটি পদ ছেড়ে দিয়েছি, সেখানে চাইলে আমরা আমাদের একজন নারীকে দিতে পারতাম, প্রার্থী হিসেবে দিতে পারতাম, এবং প্রত্যেকটি হল সংসদে আমাদের নারী প্রার্থী আছে। আপনি রিসেন্টলি লক্ষ্য করেছেন যে তো আরিফ ভাই, প্রতিটি হলে, মেয়েদের হলে তো নারী প্রার্থী থাকবে, ছেলেদের হলে তো পুরুষ প্রার্থী থাকবে, এইটা তো কোনো ইয়ে না। কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদে আসলে কতজন নারী আছে সে, এর মাধ্যমেই তো মানে নারীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হচ্ছে কিনা এটা তো ডিপেন্ড করে সেন্ট্রালের উপরে ভাই। দেখেন, নামে বেনামে বিভিন্ন সংগঠন বাংলাদেশে যে নারীদের যে রাজনৈতিক চর্চার অধিকার সেটিকে দমিয়ে রাখার চেষ্টা করছে। আচ্ছা হ্যাঁ, সেটিকে নারীদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে। সুতরাং আপনি যেভাবে বলছেন যে আমাদের প্যানেলে কেন এত নারী কম, আমরা তো বলছি আমরা কবরটুনু ক্যাফেটেরিয়াতে আমাদের একজন নারী সম্পাদক আছেন, তারপর একজন সদস্য নারী আছেন, তারপর আমরা তন্নিকেও ছেড়ে দিয়েছি। তো আপনি যেটা বলছেন যে কম, আমার মনে হচ্ছে না যে একদম খুব একটা বেশি কম। বাংলাদেশের সার্বিক রাজনৈতিক মানে বাস্তবতায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরো নারীদের অন্তর্ভুক্ত করতে পারলে আমাদের জন্য ভালো হতো। বাট আমরা যতটুকু পেরেছি আমরা ততটুকুই আমরা দিয়েছি আর কি। তারপর হচ্ছে আপনি আরেকটি কথা, আপনি উমামার সাথে যা হয়েছে বিগত একটি টকশোতে উমা বলছে যে তারা সে তার হচ্ছে মানে ফেসবুকের কমেন্ট বক্স অফ করে রাখতে হয়।
তার ফেসবুকে কমেন্ট বক্স অফ করে রাখতে হয়। তো বাংলাদেশের যে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, এতে মেয়েদের রাজনীতির প্রতি আগ্রহ অনেকটাই কমে যাচ্ছে আমার মনে হচ্ছে। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নারীদেরকে যাতে আমরা রাজনীতি নিয়ে আসতে পারি, সেটি আমরা চাচ্ছি। আর সবকিছু মিলাই আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারীদেরকে সম্মান করে, নারীদের রাজনৈতিক অধিকারের প্রতি কথা বলে। সুতরাং ইনশাল্লাহ ভবিষ্যতে আবার যখন নেক্সট ক্যালেন্ডার ইয়ারে ডাকসু হবে, তখন আমাদের প্যানেলে আরো নারী দেখা যাবে, নারী প্রার্থীদের দেখা যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ জনাব আরিফুল ইসলাম। আসবো আবারও আপনার কাছে। আবারও আমরা যেতে চাই জনাব সাইফ মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে। সাইফ, এইখানে বিভিন্ন প্যানেল, আমরা কিন্তু বিভিন্ন প্যানেল লক্ষ্য করেছি যে নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের নিয়ে ইনক্লুসিভ প্যানেল কিন্তু তৈরি হয়েছে। কিন্তু আপনাদের প্যানেলেও কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলেও আমরা যে ক্রাইসিসটি দেখছি, আসলে সেই তুলনায় নারীর অংশগ্রহণ তুলনামূলক কম। আপনাদের প্যানেলে যদিও একজন বেশি, কিন্তু এর পরেও মানে অন্যান্য জনগোষ্ঠী কিংবা অন্যান্য ধর্মাবলম্বীদের কিন্তু আমরা সেরকম উপস্থিতি দেখছি না। এর পেছনে কি কারণ থাকতে পারে, এবং মানে এর কারণটা কি আমাদেরকে একটু জানাবেন কিনা জনাব সাইফ মোহাম্মদ আলাউদ্দিন? আসলে ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবার কণ্ঠস্বর হতে চায়। তো আচ্ছা, এখন আমি যদি তার হয়ে কথা বলি, আমি তার পক্ষ হয়ে কথা বলি, আমি তার অধিকারের কথা বলি, আহ, তখন সে তো আমার পাশে আছে, তো আমার সাথে আছে বা আমি তার সাথে আছি। তো এই জন্য মানে তাকে আহ, নিয়েই প্যানেল করতে হবে। আমরা চেষ্টা করেছি, আমরা নেওয়ার জন্য চেষ্টা করছি বা আমরা যোগাযোগ করেছি। হয়তো যেহেতু আরো প্যানেলের জন্য আরো 2 দিন সময় আছে, হয়তো সেই সুযোগটা হয়তো সেটা দেখতেও পাবেন। কিন্তু যেহেতু প্রাথমিক আমরা প্যানেল দিয়েছি, আমাদের ছাত্র আন্দোলনের কাজ যেহেতু একটা ইসলামপন্থী প্যানেল, সেই হিসাবে ইসলামপন্থী আমরা যে সংগঠন, তো সেই হিসাবে আমরা আমাদের প্রাথমিক প্যানেলের মধ্যে যাদেরকে রেখেছি বা যাদের সাথে যোগাযোগ মোটামুটি শিওর হয়ে গেছে, তাদেরকে আমরা নিয়ে এসেছি। আর আমাদের আরো কথাবার্তা চলছে, প্যানেল চূড়ান্ত হলে তখন হয়তো দেখাও যাবে আরো কাউকে। মেয়ে আমরা নারীদেরকেও রেখেছি। আমরা দৃষ্টি মানে ডিসেবল যারা আছেন শারীরিকভাবে, তাদেরকে আমরা রাখার চেষ্টা করেছি, তারাও আছে। এবং হচ্ছে অন্যান্য যারা আছে তাদের সাথে এখনো যোগাযোগ চলছে। প্যানেল চূড়ান্ত হয়ে সেটাও ইনশাল্লাহ দেখবেন। আমরা রাখতে চাই নাই বা রাখতে চাই নাই বা চেষ্টা করি নাই, বিষয়টা এমন না। আমরা চেষ্টা করেছি এবং চেষ্টা করছি, এখনো চলছে, যেটা সময় আছে ইনশাল্লাহ দেখবেন। ধন্যবাদ আলাউদ্দিন। আমরা আরেকটা প্রশ্ন যুক্ত করতে চাই এর সাথে, যে এই যে আপনারা অভিযোগ করেছেন যে আপনাদের প্যানেলকে পরিকল্পিতভাবে মিডিয়া ব্ল্যাকআউট করা হচ্ছে, এই ধরনের একটি কথা আমরা শুনছি। জি সাইফ, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি। জি, এই এই যে আপনারা অভিযোগ করছেন যে আপনাদের প্যানেলকে পরিকল্পিতভাবে মিডিয়া ব্ল্যাকআউট করা হচ্ছে, এরকম একটি কথা শোনা যাচ্ছে আর কি। তো মানে এটা আসলে কারা করছে, কিংবা আহ, কেন করছে, কি মনে হয় আপনাদের? আর হচ্ছে আহ, ইসলামপন্থী বা ইসলামের পক্ষে যারা কথা বলে, এদেরকে তো সাধারণভাবে অনেকে পূর্ব ইতিহাসের আলোকে, ধারাবাহিকতায় তাদেরকে একটু পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তো আহ, সেই ধারাবাহিকতা আমরা এবার ডাকসুতেও শুরুতে দেখেছি। এবং এখনো ওদের সবাই অন্যান্য প্যানেলের সাথে আমাদেরকেও মানে আলোচনায় রাখছে বা কথা বলছে, এমন না। হয়তো কিছু আগে মানে শুরুর তুলনায় এখন আস্তে হয়তো কেউ কেউ স্মরণ করছে, বাকি তুলনামূলক আমরা সংগঠন হিসাবে, এজা সংগঠন এবং হচ্ছে আমাদের কাজের ধারাবাহিকতা এবং আমাদের যে রাজনৈতিক যে স্বচ্ছতা, নৈতিকতা সম্বলিত মানে রাজনৈতিক স্বচ্ছতার যেই এবং ব্যক্তি সততার জায়গা থেকে যে আমাদের রাজনৈতিক ধারা, সেখানে আমরা সবার আগে আলোচ্য হওয়ার কথা ছিল। তো সেই জায়গা থেকে আমরা তুলনামূলক আমরা আমাদের আলোচনা কম দেখছি। এখন কে করছে সেটা তো আপনারা নিজেরা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন। এবং কি হচ্ছে ইসলামপন্থীদেরকে কেন আলোচনা রাখা হয় না, কিংবা মানে মিডিয়াতে কিংবা আহ, মানে এ সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যে কেন তাদেরকে স্মরণ রাখা হয় না, বৈষম্যের শিকার করা হয়, এটা ক্যাম্পাসে জরিপ জরিপ চালান, এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। এই জিনিসটা মানে প্রায় হয়ে থাকে। তো তার ধারাবাহিকতা এবারও হয়তো চলছে। অন্যান্য অন্যান্য সময়ের তুলনায় হয়তো
অতটা না, কিন্তু ইসলামপন্থী এবং অন্যান্যদেরকে যেভাবে ক্যাপচার করা হয় বা যেভাবে কাভারেজ দেওয়া হয়, সবাইকে যদি একই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি সবাইকে রাখতো, তখন হয়তো এই প্রশ্নটা আসতো না। কিন্তু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে হয়তো যেহেতু রাখা হচ্ছে না, কিছুটা পাশ কাটিয়ে আগের ধারাবাহিকতায় কিছুটা রাখা হচ্ছে, এই জন্য আমাদের এই অভিযোগটা তো করা হচ্ছে আর কি। আচ্ছা, এ বিষয়ে পরিষ্কার জনাব সাইদ মোহাম্মদ আলাউদ্দিন। আসবো আবারও আপনার কাছে। জনাব আরিফুল ইসলাম, ডাকসু নির্বাচনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর একটি অভিযোগ আপনারা দেখছি, আপনারা কিন্তু প্রায় বলছেন, কিংবা আমার এই অনুষ্ঠানেও অতীতে ছাত্রদলের নেতৃবৃন্দ এসে এ ধরনের একটি অভিযোগ করেছে। এই মানে এইগুলো আসলে কারা করে? স্পেসিফিক কি কোনো গোষ্ঠী? ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে আসলে খুব বেশি সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা চলছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন যে টিএসসিতে নারীদের ভিডিও, ছবি গোপনে তোলার অপরাধে প্রক্টোরিয়াল টিম একজনকে আটক করেন, এবং পরবর্তীতে তার মেসেঞ্জার চেক করে দেখা গেল যে কি তিনি একটি বিশেষ ছাত্র সংগঠনের রাজনীতির সাথে জড়িত। তো আমার মনে হয় তার মেসেঞ্জার কিন্তু আবার চেক করে এটাও দেখা গেছে যে মানে তিনি একসাথে তার অ্যাকাউন্টে 5টি এফবি আইডি চালাচ্ছেন, 5 থেকে 6টি হবে তার অ্যাকাউন্টে। তো আমার মনে হয় যে কিছু কিছু বিশেষ ছাত্র সংগঠন আছে যারা তাদের কর্মীদের দিয়ে একসাথে 5টি থেকে 7টি এফবি আইডি চালান, এবং মানে বিভিন্ন 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 অপরাপর যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, শুধুমাত্র ছাত্র দল বা বাকছাস বা ইসলামী ছাত্র আন্দোলন, মানে কোনো স্পেসিফিক ছাত্র সংগঠন নয়, সকল ছাত্র সংগঠনের বিরুদ্ধেই যখন যাকে সুযোগ পাচ্ছেন তাদের বিরুদ্ধেই প্রপাগান্ডা চালাচ্ছেন। এবং বিশেষ করে আপনি খেয়াল করবেন নারীদেরকে স্লাট শেমিং করা হচ্ছে, নারীদের ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে বিভিন্ন ছাত্র সংগঠনের রাজনৈতিক প্রতিনিধিদের ব্যক্তিগত জীবন নিয়ে হেনস্থা করা হচ্ছে। এগুলো কারা করছে? এগুলো করছে একটি বিশেষ ছাত্র সংগঠন, যারা 71 সালে এই ছাত্র সংগঠন কারা? যারা 71 সালে আল বদরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, তারাই এখন আল বদরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যারা 71 সালে আল বদরের ভূমিকা অবতীর্ণ হয়েছে, তারাই এখন আল বদরের ভূমিকা অবতীর্ণ হচ্ছে। আল বদর 1971 সালে, মানে আল বদর 1971 সালে যেভাবে প্রপাগান্ডা ছড়াতো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1971 সালে 25শে মার্চ কাল রাতে বুয়েটের বিভিন্ন হলে যে আমাদের যেসব ছাত্রদের হত্যা করা হয়েছে 71 25শে মার্চ কাল রাতে, এটি কারা করেছিল? কাদের সহযোগিতা এটি হয়েছিল? কারা পাকিস্তানি সেনাবাহিনীকে স্পেসিফিক ভাবে দেখিয়ে দিয়েছিল যে একে মারতে হবে, ওকে মারতে হবে? এরা ছিল আল বদর, এরা ছিল রাজাকার গোষ্ঠী। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে যে কুখ্যাত শব্দটি, সেটি হচ্ছে রাজাকার। এই আল বদররাই এখন ডাকসুকে কেন্দ্র করে আল বদরের ভূমিকা অবতীর্ণ হয়েছে, এবং তারাই বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে বলে আমি মনে করি। এরাই এখন আল বদর বাহিনী হয়ে গেছে আর কি, বিশেষ ছাত্র সংগঠন। ধন্যবাদ আরিফুল ইসলাম। আমরা একটু জনাব সাইদ মোহাম্মদ আলাউদ্দিন, আপনাকে ব্যাক টু ব্যাক 2টা প্রশ্ন করতে চাই। আচ্ছা আলাউদ্দিন, এইখানে আমরা কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের জোট দেখছি। এই ধরেন যারা বামপন্থী ছাত্র সংগঠন ছিল, তাদের মধ্যেও 2টা জোট হয়েছে। স্বতন্ত্র শিক্ষার্থীরা ছিলেন, তাদের মধ্যেও একটি জোট হয়েছে, একটি প্যানেল হয়েছে। কিন্তু ইসলামী ছাত্র সংগঠন তো বিশ্ববিদ্যালয়ে একাধিক ছাত্র সংগঠন রয়েছে, এবং বর্তমানে আসলে ইসলামী ছাত্র সংগঠনগুলোর অতীতের চেয়ে বেশ শক্তিমত্তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মানে ইসলামী ছাত্র সংগঠনগুলো কি একটা জোট করতে পারতো না? কিংবা এটি কেন হলো না? কিংবা কোনো ইসলামী ছাত্র সংগঠনগুলোর জোট আমরা কেন দেখলাম না? সাইদ মোহাম্মদ আলাউদ্দিন, আপনার অভিমত একটু জানতে চাই। ইসলামী দলগুলোর জোট হয় নাই আমাদের সাথে, তো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে ইসলামী ছাত্র মজলিস আসছে।
ইসলামী ছাত্র খেলাফত মজলিস। আচ্ছা, তো আমরা চেষ্টা করেছি ইসলামপন্থীদেরকে এক জায়গায় আনার, এবং আমাদের সাথে কেউ কেউ সাড়া দিয়েছে, কেউ কেউ আলাদা প্যানেল দেওয়ার জন্য চেষ্টা করেছে। এটা অবশ্য বেনিফিট আছে, বামপন্থী সবাই তো আর একসাথে একই প্যানেলে আসে নাই, তারাও কয়েকটা প্যানেল দিছে। সুতরাং প্রত্যেকেরই স্টেক অনুসারে, প্রত্যেকের অবস্থান অনুসারে এবং প্রত্যেকের লক্ষ্য এবং সুবিধা অনুসারে প্রত্যেকে দেওয়ার চেষ্টা করেছে। আমরাও আমাদের জায়গা থেকে যাদেরকে একসাথে আনলে আহ আহ, আমাদের জন্য সুবিধা হবে এবং যাদের সাথে গেলে আমাদের জন্য সুবিধা হবে, কোনো ধরনের কোনো আহ, মানে মানে ব্যাক পয়েন্ট কোনো আমাদের সাথে যুক্ত হবে না, আমরা তাদের সাথে সর্বত্র যোগাযোগ করেছি, সর্বত্র চেষ্টা করেছি তাদেরকে একসাথে আনার জন্য, আমরা তাদেরকে এনেছি। এর বাইরেও কারো কারোর সাথে যোগাযোগ হয়েছে, হয়তো ওইরকম ভাবে সাড়া মিলে নাই, কিংবা অন্যান্য বিষয়গুলো মানে কথা চূড়ান্ত লেভেলে পর্যন্ত পৌঁছাতে না পারার কারণে হয়তো আমাদের সাথে সেটা মানে চূড়ান্ত ভাবে হয়নি। তবে যেহেতু এখনো 2 দিন আছে, এখনো আলোচনা চলছে, হয়তো সেটাও প্যানেল আকারে হয়তো আসা যেতেও পারে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেই ইসলামী যে প্যানেলগুলোর সাথে যোগাযোগ করার জন্য সেটা সর্বাত্মক চেষ্টা করেছি, যোগাযোগ রেখেছি। যেহেতু প্রত্যেকটা দলেরই একটা ব্যক্তিগত মানে নিজস্ব একটা এজেন্ডা এবং দলীয় স্বার্থ থাকে, সেখান থেকে কেউ সাড়া দিয়েছে, কেউ সাড়া দেয়নি, এটা হচ্ছে মূল আলাপ। নির্বাচন বানচাল হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন? নির্বাচন বানচাল হওয়ার কিংবা এখানে মানে নিরপেক্ষতা রাখার, যে নিরপেক্ষতা থাকার যে আলাপগুলো, এগুলো তো পূর্বে বলেছিলাম যে আমাদের শঙ্কার জায়গাটা রয়ে গেছে। নির্বাচন আচ্ছা, বা যদি যারা এখানে মানে টিকতে পারবে না কিংবা বিজয়ী হতে পারবে না, কিংবা তাদের স্টেক পূর্ণ ভাবে তারা যেভাবে চাচ্ছে সেভাবে রাখতে পারবে না, তারা তো ষড়যন্ত্র চূড়ান্ত লেভেলে করে যাচ্ছে। এমনকি আমরা আজকে আমাদের বিসি মহোদয়ের যে কোটেশনটা যমুনা টিভি কোটেশন করেছে, যে তিনি দেখতে পাচ্ছেন ইন্টারনালে অনেকে ডাকসু বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। সুতরাং ষড়যন্ত্র যেহেতু হচ্ছে, এত বড় একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট যাকে বলা হয়, এটা নিয়ে ষড়যন্ত্র হবে বা হওয়ার যে সম্ভাবনা, যেহেতু ইতিহাসও এটাই বলে যে এখানে গুরুত্বপূর্ণ স্টেক ধরে রাখার জন্য অনেক ধরনের সরকারি হস্তক্ষেপ কিংবা দলীয় প্রভাব, বিভিন্ন ধরনের হস্তক্ষেপ তারা মানুষ করে আসতেছে। তো সেই জায়গা থেকে আমাদের বানচাল হওয়ার আশঙ্কা কিংবা বানচাল হওয়ার যে ষড়যন্ত্রের আভাস আমরা মানে আমাদের কানে আসতেছে, সেই জায়গা থেকে আমরা মানে আমরা কঠোর এবং শক্ত জায়গায় অবস্থানে আছি, যে আমরা এটাকে চূড়ান্ত লেভেলে অর্থাৎ ডাকসু যে শিক্ষার্থীরা যে চাচ্ছে ডাকসুটা হোক এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের সাউন্ড হয়ে কেউ কথা বলুক, এই জিনিসটা সবাই চাচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে কেউ বানচাল করে টিকতে পারবে, এটা আমাদের বিশ্বাস হয় না। এবং আমরাও যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, আমরা সকল সংগঠন তাদের শেষ দূরভিসন থেকে আমরা টিকতে দেবো না ইনশাআল্লাহ। ধন্যবাদ সাইদ মোহাম্মদ আলাউদ্দিন। শুধু দর্শক, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমরা একটু বিষয়ভিত্তিক প্রশ্নে যেতে চাই জনাব আরিফুল ইসলামের কাছে। জনাব আরিফুল ইসলাম, দেশবরেণ্য বুদ্ধিজীবী শিক্ষক জনাব বদরুদ্দিন ওমর বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে এ পর্যন্ত, আমি কোট করছি, মুক্তিযুদ্ধ নিয়ে এ পর্যন্ত যেসব ইতিহাস লেখা হয়েছে তার ৮০ থেকে ৯০ ভাগই মিথ্যা। আপনি নির্বাচিত হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের জন্য মানে কি ভূমিকা রাখবেন? যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সে সময় মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী একটি প্ল্যাটফর্ম ছিল এবং বাংলাদেশের যে কোনো স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে ডাকসু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেহেতু আপনি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক বিষয়ক আন্দোলন সম্পাদক হিসেবে নির্বাচন করছেন, তো সেই জায়গা থেকে আসলে আপনাদের দায় রয়েছে কিনা এ ব্যাপারে কি বলবেন আরিফুল ইসলাম? দেখেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এটি কখনো মিথ্যা হতে পারে না। পৃথিবীতে বিভিন্ন ইতিহাস বিকৃত হতে পারে, তেমনি ভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস হয়তো বিকৃত হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ তো মিথ্যা না। যদি মুক্তিযুদ্ধ মিথ্যা হয় তাহলে কি জিয়াউর রহমান মিথ্যা? শেখ মুজিবুর রহমান কি মিথ্যা? না, তাজউদ্দিন আহমেদ বদরুদ্দিন ওমর বলেছেন যে মুক্তিযুদ্ধ নিয়ে এ পর্যন্ত যেসব ইতিহাস লেখা হয়েছে তার ৮০ থেকে ৯০ ভাগই মিথ্যা। এইটা উনি বলেন নাই যে জিয়াউর রহমান মিথ্যা কিংবা
এরকম হ্যাঁ হ্যাঁ, বলে নাই। 80 থেকে 90% মানে তো সবাই মিথ্যা, আর 10% দিয়ে কি হবে? একটি ইতিহাসের আচ্ছা 80 থেকে 90% মিথ্যা যদি হয় তাহলে তো পুরোটাই মিথ্যা, 10% সত্য দিয়ে কি হবে? আমি এটা বলতে চাচ্ছি, যদি একটি ইতিহাসের 80 থেকে 90% যদি মিথ্যা হয়, তাহলে তো ওই 80 থেকে 90% এর মধ্যে শেখ মুজিবুর রহমান মিথ্যা হয়ে যায়, জিয়াউর রহমান মিথ্যা হয়ে যায়, তাজউদ্দিন আহমেদ যে মুজিবনগর সরকার গঠন করে মুক্তিযুদ্ধের সূচনা করেছেন সেটি মিথ্যা হয়ে যায়, তেলিয়া জুরির যে রণকৌশল সেটি মিথ্যা হয়ে যায়, জামাত শিবির যে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, জামাত শিবির যে গণহত্যাকারী সেটাও তো মিথ্যা হয়ে যায়। তাহলে এটি কি মিথ্যা? আমার মনে হয় যে বদরুদ্দিন উমর ইতিহাসের আওয়ামীকরণ করেছেন, বদরুদ্দিন উমর সাহেব ইতিহাসের আওয়ামীকরণ করেছেন, আমার এটি মনে হচ্ছে। কিন্তু যে আরিফ ভাই মানে এইখানে তো বিগত দিনে মানে আমরা আমরা যদি বিগত 17 বছরের কথা বলি, আহ, দেখেন আমরা একই সময় পড়ালেখা করেছি বিশ্ববিদ্যালয়ে কিংবা স্কুলে কিংবা কলেজে। আমরা কিন্তু ইতিহাসের একটি পরিশীলিত ইতিহাস কিন্তু আরিফ ভাই আমরা পড়েছি। আহ, এইটা ইতিহাসে এটা পড়ানো হয় নাই, কিংবা বিগত দিনে এইটা পড়ানো হয় নাই যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করে নাই। কিন্তু আমরা দেখেছি পার্লামেন্টে কিন্তু এটাও বলা হয়েছে যে জিয়াউর রহমান নাকি রাজাকার ছিলেন। এই ধরনের কথাও কিন্তু আমরা শুনেছি। এবং আহ, বিগত ফ্যাসিবাদী রেজিমে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে এরকম হাজারো বার শুনেছি। মানে সেই হ্যাঁ জায়গা থেকে কি বদরুদ্দিন ওমরের কথা কি কিছুটা আংশিক হলেও সত্য কি আমরা মানে ধরে নিতে পারি কিনা, কিংবা হ্যাঁ, বদরুদ্দিন উমরের কথা আংশিক হলেও সত্য, কিন্তু 80 থেকে 90% আপনি যে সংখ্যায় নিরূপণ করেছেন, যে পার্সেন্টেজে নিরূপণ করেছেন, এটা তো কোনোভাবেই হতে পারে না। আচ্ছা এটি কোনোভাবে 80 থেকে 90% কিভাবে হয় মিথ্যা? হতে পারে আংশিক পরিবর্তন করে কেউ এদিক সেদিক করেছেন, সেটি হতে পারে, 80 থেকে 90% মিথ্যা এটা তো হতে পারে না। এসব প্রপাগান্ডা মানে উনি বদরুদ্দিন উমর হয়তো মানে মানব ইতিহাসকে যারা, যেমন 47-এর দেশভাগের কথা যদি বলি, 47-এর দেশভাগে ভারত পাকিস্তান বিরোধিতা যারা, মানে ভারত পাকিস্তান যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে ভাগ হয়েছে এটার বিরোধিতা যারা করেছিল, 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতাও তারা করেছিল। তো মানে কথার কোনো যৌক্তিকতা নেই। মানে আপনার এই প্রশ্ন মানে বদরুদ্দিনের কথা একদমই অমূলক মনে হচ্ছে। 80 থেকে 90% একটি ইতিহাসের মানে একটি ইতিহাস বিকৃত হতে পারে, বাট মুক্তিযুদ্ধে মিথ্যা মানে এটি আসলে আমি কোনোভাবে মেনে নিতে পারি না। আরেকটি প্রশ্ন মনে হয় আপনি করেছেন, যেটি হচ্ছে মানে আমি নির্বাচিত হলে কি করতে পারি। আপনি ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমি বাংলাদেশের সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত 7 জন বীর মুক্তিযোদ্ধা, 7 জন বীর শ্রেষ্ঠকে সম্মান করে আমি 7 দফা ইশতেহার ঘোষণা করব। 7 দফায়, সেই 7 দফা ইশতেহার আমি এখন কৌশলগত কারণে আপনাদের কাছে বলতে পারছি না, তবে আমি শীঘ্রই সেই 7 দফা ইশতেহার গণমাধ্যমের কাছে প্রকাশ করব ইনশাল্লাহ। আচ্ছা আমার 7 দফা আহ, ইশতেহার মধ্যেই মানে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পর্কিত আরিফ ভাই আমি ঢাকা স্পেসিফিক বিশ্ববিদ্যালয়। ভাবে একটু কি বলা যায় যে এই যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, এই সঠিক ইতিহাসের জন্য আসলে কি ভূমিকা রাখবেন এই ব্যাপারে যদি জাস্ট খালি একটু বলেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে তুলে ধরাই তো আমার দায়িত্ব যদি আমি নির্বাচিত হই, এবং জি সেই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বিভিন্ন গবেষণা চর্চা কেন্দ্র, রাজনৈতিক আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন যে কোনো গবেষণা কেন্দ্র, গবেষণা হবে, সবকিছুই হবে। বাট কিভাবে করব, কি করব, কোন প্রক্রিয়ায় করব, সেটি আমার ইশতেহারের মধ্যে থাকবে। আমি আচ্ছা পুরোপুরি যখন ইশতেহার দিব আপনারা সকলেই জানতে পারবেন যে আমি আসলে নির্বাচিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য, আসলে শিক্ষার্থীদের জন্য কি করতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জনাব আরিফুল ইসলাম। সুধী দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সাইফ, আপনি কি 1 মিনিট সর্বশেষে বলতে চান? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক যে ইতিহাস এবং ওদের যে রাজনৈতিক যে ধারা এবং চর্চাগুলো এখানে হচ্ছে, সেই ধারা থেকে আসলে 5ই আগস্ট পরবর্তী আমাদের সেই ধারাগুলো থেকে বের হওয়া দরকার ছিল। আমরা দেখেছি যে রাজনীতির নামে বিভিন্ন এনজিও সিস্টেমে কার্যক্রম, রাজনীতির নামে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, কিংবা রাজনীতির নামে মানে ট্যাগিং যে সিস্টেম গুলো, এই ধারাগুলো থেকে আমাদের বের হওয়া দরকার ছিল। আমরা সেই রাজনৈতিক সততাগুলো আমরা দেখাতে পারিনি, আমাদের রাজনৈতিক দলগুলোর এটা ব্যর্থতা। তো যদি এটা হতো, আমাদের 5ই আগস্ট পূর্ববর্তী যে 20-25 দিন আমাদের যে ঐক্য এবং একতা ছিল, ঐকতানের একই সুরে সুরে আমরা সবাই একই স্লোগানে ফ্যাসিবাদকে দূরীভূত করার জন্য যেভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলাম, সে জায়গা থেকে আমরা
পরবর্তী একটা বছর ক্যাম্পাসে আরো যে ইনক্লুসিভ হওয়া দরকার ছিল সেটা আমরা দেখতে পাইনি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আগে পরে অনেক ধরনের বিভাজন, অনেক ধরনের ট্যাগিং, অনেক ধরনের মানে অপবাদ, অপতথ্য আমরা দেখেছিলাম। তো সে জায়গায় শুধুমাত্র একটি দল না, বহু দলই এটার সাথে যুক্ত ছিল, বহু দলই এটার জন্য দায়ী। আগামী ডাকসু নির্বাচন আসতেছে, এই ডাকসু নির্বাচন হয়তো এখনো প্রচারণা ফুল ফিল শুরু হয় নাই। অনলাইন প্রচারণাতেও অনেক ধরনের মানে বিভিন্ন কুৎসা রটানোর জন্য অনেক হয়তো মুখিয়ে আছে। আমরা পার্সোনালি আমি কয়েকজনের কাছে তথ্য পেয়েছি, তারা আমার কাছে সামনে বলেছে বা আমার কাছে বলেছে যে তারা অপেক্ষা আছে অমুকের বিভিন্ন ধরনের মানে তথ্য আছে, তারা ফাঁস করবে। আমি তাকে আমার মতো করে বললাম যে এগুলা উচিত না, ব্যক্তিগত কিছু সাইট থাকতেই পারে। তো এই যে মানে অন্যকে ফাঁসানো, অন্যকে দমানোর এই যে নোংরা রাজনৈতিক চর্চা, এটা যদি শুরু হয় তাহলে প্রত্যেকের একটা ডার্ক সাইড থাকতে পারে, প্রত্যেকের একটা ডার্ক সাইড সামনে নিয়ে এসে অন্যকে দমানোর মতো কেউ প্রক্রিয়া অবলম্বন করতে পারে। কিন্তু আলটিমেটলি এটা যখন চালু হয়ে যাবে, এটা শুরু হলে তখন এটা শেষ আসবে না। রাজনীতিতে আমি যেটা একটা কথা দরকার ছিল আমাদের একটা কথা রাজনীতি, বলতে আমি শেষ করি ভাইয়া, রাজনীতি সেটা হচ্ছে মানুষের, আমি যাদের পক্ষ হয়ে কথা বলতে চাই, যাদেরকে নিয়ে আমি আমার কার্যক্রমগুলো পরিচালনা করতে চাই, তাদেরকে নিয়ে তাদের সমস্যাগুলোকে ফাইন্ড আউট করা, তাদের সেগুলোকে কর্তৃপক্ষের মাধ্যমে সেগুলো সমাধান করা। এই যে এই কাজগুলো যদি আমরা যদি ব্যক্তিগত রেষারেষি এবং মানে টুকাটুকি যদি করা শুরু করি, তাহলে আসলে আলটিমেটলি সমস্যাটা সমাধান হবে না। আমরা চেয়েছিলাম যে আচ্ছা আমি ফ্যাসিবাদকে যখন দূরীভূত করেছে, তখন আমরা সবাই মিলে একটা ক্যাম্পাস গড়ে তুলবো, জাতীয় রাজনীতিতে আমরা সবাই মিলে একটা রাষ্ট্র গড়ে তুলবো। কিন্তু আমরা জাতীয় রাজনীতিতে যেটা দেখেছি, সেটা হয়তো ক্যাম্পাসে হয়তো চাঁদাবাজির যে সিস্টেম গুলো হয়তো কম, মানে এরিয়া কম, এই জন্য এখানে হয়তো কার্যক্রম কম, কিন্তু এখানে ভিন্ন ধরনের ট্যাকিং কিংবা অপরাজনীতির আমরা চর্চা দেখেছি। এই জন্য আমরা আমাদের এবারে ডাকসু নির্বাচনে আমরা আমাদের মোশন দিয়েছিলাম যে বিয়ন্ড পলিটিক্স বিয়ন্ড ফিয়ার, ডাকসু ফর আ ব্রাইটার ফ্রন্টিয়ার। এখানে আমি শুধুমাত্র রাজনৈতিক দলদেরকে দায় দিচ্ছি না, এখানে আমাদের শিক্ষার্থী যারা আছে তারাও যেদিকে বৃষ্টি যেদিকে বাতাস সেদিকে ছাতা ধরে। এই যে তাদের ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক তাদের কার্যক্রম, আমরা সেখান থেকে উঠে আসতে হবে। প্রশাসনের যেই দায়িত্ব জ্ঞানহীনতা, প্রশাসনের যেই মানে কি কয় দায়িত্বের প্রতি অবহেলা, সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। সাথে সাথে আমাদের দায়িত্বশীল মানে রাজনৈতিক দল যারা আছে, আমাদেরকেও সেই অপরাজনীতি, মিথ্যার রাজনীতি এবং ভয়ের রাজনীতি থেকে বের হয়ে আসা উচিত। বিশ্বাস মানে আমরা এটা করতে চাই না, কিন্তু তারপর পরিস্থিতি দেখতেছি যে ক্যাম্পাসে গত 4-5 মাস একটা স্থবির এবং একটা মানে আতঙ্কজনক অবস্থা, কি হচ্ছে বা কি হয়ে যাবে এমন ধরনের একটা ভয় কাজ করছে। আমার মনে হয় এই জায়গাগুলো থেকে আমাদের বের হওয়া উচিত। যদি আমরা এগুলো বের হতে পারি, আমার মনে হয় ডাকসুতে জয় পরাজয় সেটা পরের আলাপ। কিন্তু যে বিজয়ী হবে সে আমাদের প্রত্যাশা কি, সে বিজয়ী হয়ে ছাত্রদের হয়ে কথা বলবে, সে প্রশাসনের যে দায়িত্ব জ্ঞানহীনতা এবং যে শিক্ষার্থী বান্ধব না হয়ে ওঠা, এখান থেকে তারা এইটার বিরুদ্ধে তারা কথা বলে শিক্ষার্থী বান্ধব হয়ে ওঠার জন্য কাজ করবে। আমার মনে হয় যদি আমরা এগুলো থেকে বের হতে পারি, তাহলে যে বিজয় হবে সেই এটার পক্ষে কাজ করতে পারবে এবং তার পাশে তার সাথে অন্যকে সাথে পাবে। কিন্তু যদি এগুলোতে না বের হতে পারে, তখন দেখবেন এই ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হবে, বিজয়ী হওয়ার প্রক্রিয়া নিয়ে হয়তো সেটা এখন বলতে পারতেছি না, কিন্তু যদি বিজয়ী হয়, যারা বিজয়ী হবেন তারা হয়তো সততা সাহস নিয়ে হয়তো কাজ করতে পারবেন না, কিন্তু কাজ করতে চাইবেন না। এই জন্য আমার মনে হয় এই যে অপরাজনীতিগুলো, ভয়ের রাজনীতিগুলো থেকে বের হয়ে কিভাবে আমাদের ক্যাম্পাসকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে মানে উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে যে তাল মিলিয়ে চলার জন্য যে এগিয়ে চলা, মানে ভবিষ্যৎ উজ্জ্বল যেভাবে আমরা করতে পারি, এটার জন্য আমাদের কাজ করতে হবে। কাজ করার জন্য আমাদেরকে পিছনের ইতিহাসকে পুরো পাল্টে দিয়ে নতুন এক ইতিহাসের ধারা চালু করতে হবে। সেজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ আমি আরিফ একটু ভাই। বলি, আমি একটু বলি, আমার একটু কথা আছে। উনি ওনার কথার মধ্যে কিছু কথা বলেছেন, যেটা হচ্ছে যেদিকে বৃষ্টি যেদিকে বাতাস সেদিকে ছাতা। বিগত 17 বছর, এবং আমি যদি আরো আগে যাই, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর থেকে এই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত এই বাংলাদেশে যতবার গণতন্ত্র ভুলণ্ঠিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে সম্মুখ সমরে বুক চিতিয়ে লড়াই করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মাঝে মধ্যে দেখা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একক সংগঠন হিসেবে রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। যেদিকে বৃষ্টি সেদিকে বাতাস, যেদিকে বৃষ্টি যেদিকে বাতাস সেদিকেই ছাতা।
এটি কারা ধরেছে? এটি কারা ধরেছে? বিগত হাসিনা ফ্যাসিবাদী আন্দোলনের সময় কারা হাসিনার এই অন্যান্য রাজনৈতিক দল যেখানে হাসিনার ভোট বর্জন করেছে সেখানে কারা হাসিনার অধীনে নির্বাচনে গিয়েছে? তিনি বলেছেন দমন নীতির কথা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রকাশ্যে রাজনীতি করেছে। ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রকাশ্যে রাজনীতি করেছে। আমি আরিফ ব্যক্তিগতভাবে, আপনারা তো ক্যাম্পাসেই সাংবাদিকতা করেন, আপনারা জানেন, আমি আরিফ ব্যক্তিগতভাবে 2018 সালের আগে থেকে, 2018 সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, 2018 সালের আগে থেকেই আমি ক্যাম্পাসে প্রকাশ্যে ছাত্র দলের রাজনীতি করি। ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে ছাত্র দলের রাজনীতি করেছি আমরা, এবং আমাদেরকে পুরো ক্যাম্পাস চেনে ছাত্র দল হিসাবে। উনি আরেকটি কথা বলেছেন, আতঙ্কের কথা। উনি বিগত 4 মাস আতঙ্ক দেখছেন ক্যাম্পাসে কি হচ্ছে না হচ্ছে। বিগত 17 বছর উনি কি কোনো আতঙ্ক দেখেননি? বিগত 17 বছর আমরা আতঙ্কে ছিলাম। ক্যাম্পাসের টিএসসি তে বসতে পারতাম না। ভিজিতে শিবলি আপনার সাথে আমার সাথে প্রত্যেকদিন রাতে ভিজিতে এখন দেখা হয়। আমি প্রত্যেকদিন বাসায় ফেরার আগে আমার অভ্যাস হয়ে গেছে, আমি ভিজিতে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য হলেও বসি। ক্যাম্পাসে আতঙ্ক কি জিনিস সেটি আমরা ফেস করেছি, আমরা প্রকাশ্যে ছাত্রদল করেছি। সুতরাং যে ক্যাম্পাসে যে বিগত 4 মাস যে উনি কোন আতঙ্কের কথা বলছেন, কি হচ্ছে, কি হবে, কি হতে যাচ্ছে জানি না। এছাড়াও আপনি আরেকটা কথা বলেছেন যে ডাকসু নির্বাচন বানচাল, ডাকসু নির্বাচন পিছিয়ে দেওয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুরু থেকেই ডাকসু নির্বাচনের ব্যাপারে ইতিবাচক ধারণা পোষণ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে অনেক ধরনের প্রপাগান্ডা তৈরি হয়েছে যে জাতীয়তাবাদী ছাত্র দল ডাকসু ইলেকশন চায় না। অথচ এই ডাকসু যখন শুরু হলো, ডাকসুর প্রচার, ডাকসুর উদ্যম, ডাকসুর যে উত্তাপ যখন ক্যাম্পাসে ছড়ালো, 26শে সেপ্টেম্বর থেকে ফরমালি প্রত্যক্ষভাবে ডাকসুর যে নির্বাচনী প্রচারণা শুরু হবে, এখন এই জাতীয়তাবাদী ছাত্র দলের ক্রেজ দেখে এখন অনেকে নির্বাচন পেছানোর চিন্তা করছে, নির্বাচন বন্ধ করে দেওয়ার চিন্তা করছে। এই ডাকসু নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে, ডাকসু নির্বাচন হতে হবে, এবং ইনশাআল্লাহ এই ডাকসু নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পূর্ণ প্যানেলে ডাকসুতে জয়লাভ হবে। আমরা এখনো কেন বলি 90-এর হাওয়া বহমান? 90-এ জাতীয়তাবাদী ছাত্র দল ডাকসু ইলেকশন করে শিক্ষার্থীদের যে স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে, এই প্রশ্ন আপনি আমাকে করেন, কিন্তু আমি আপনাকে বলছি যে দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে শিক্ষার্থীদের স্বার্থকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বড় করে দেখেছে। ঠিক একইভাবে আগামীতে যে শিক্ষার্থীদের স্বার্থ, শিক্ষার্থী বান্ধব কাজ করার মাধ্যমে, যেটি বিগত 1 বছর জাতীয়তাবাদী ছাত্র দল করে আসছে, তার একটি ছাত্র সংগঠন হিসেবে আমাদের যতটুকু সামর্থ্য, একটি ছাত্র সংগঠনের যতটুকু সামর্থ্য হওয়া উচিত ততটুকুই করেছে। আমরা চাইলেই কাউকে পুরো ক্যাম্পাস জুড়ে ইফতার খাওয়াতে পারি না, আমাদের সেই সামর্থ্য নাই। আমরা একটি ছাত্র সংগঠন, আমরা চাইলেই কাউকে গরু জবাই করে মেজবান খাওয়াতে পারি না। আমরা ছাত্র সংগঠন হিসেবে আমাদের কাজ হচ্ছে ছাত্রদের অধিকার নিয়ে প্রশাসনের সাথে কথা বলা, ছাত্রদের সমস্যা নিয়ে প্রশাসনের সাথে কথা বলা, ছাত্রদের সমস্যার সমাধান করা আমাদের কাজ পুরোপুরি নয়। আমাদের যতটুকু সামর্থ্য একটা ছাত্র সমস্যার সমাধান করা, সেটি আমরা করব। কিন্তু যে ছাত্র সমস্যার সমাধান করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা তাদেরকে নিয়ে প্রশাসনের কাছে দ্বারস্থ হব। এটি একটি ছাত্র সংগঠনের কাজ হওয়া উচিত। ছাত্র সংগঠন কোনো দাতব্য সংগঠন নয়, দিয়েই যাবে। ছাত্র সংগঠন হচ্ছে ছাত্রদের অধিকার নিয়ে যারা কাজ করবে, তারাই ছাত্র সংগঠন, সেটি হচ্ছে প্রকৃত ছাত্র সংগঠন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আরিফুল ইসলাম। আমি একটা মিনিট সময় চাচ্ছি। আমরা 1 মিনিট শেষ করতে চাই। হ্যাঁ, আমি আসলে আরিফ ভাই আসলে পয়েন্টগুলো ধরতে পারি না। উনি আসলে আমার অভিযোগগুলো যখন খণ্ডন করতে আসছেন, তখন আমি অভিযোগগুলোকে আসলে আমি কোনো অভিযোগ খণ্ডন করতে আসিনি। আপনি যে আতঙ্কের কথা বলছেন, সে আতঙ্ক যে ছাত্র দলকে বলেননি, ছাত্র দলের কারণে আতঙ্ক, সেটিও আমি বুঝতে পেরেছি যে ছাত্র দলের কারণে এই আতঙ্ক নয়। আমি যা সেটা বললাম যে আপনি যে জেনারেল ভাবে যে আতঙ্কের কথা বললেন, সেই আতঙ্ক ক্যাম্পাসে 5 আগস্ট পরবর্তী কারো রক্তাক্ত হওয়ার কোনো সম্ভাবনা আমরা ক্যাম্পাসে দেখছি না, সেই আতঙ্ক নেই। আমরাও চাই রাজনীতির যে আমি আপনাকে বলি, ইতিহাস পরিবর্তন হয়ে যাক। আমি আপনাকে বলি, শুনেন, আতঙ্ক নয়, মানুষের হয়তো উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, কি হতে পারে, কি হবে, ডাকসু কি আদৌ হবে কি হবে না, এটি নিয়ে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, আতঙ্ক না। আতঙ্ক হয় কখন? যখন কারো মার খাওয়ার ভয় থাকে।
যখন কারো দ্বারা হামলার শিকার হওয়ার ভয় থাকে, যখন কারো দ্বারা রক্তাক্ত হওয়ার ভয় থাকে, 5 আগস্ট পরবর্তী সেই সংস্কৃতি ক্যাম্পাসে নেই, আগামীতেও আসবে না সেই সংস্কৃতি। সেই 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 জায়গা থেকে বললাম যে ইতিহাস তো নতুন, মানে ইতিহাস তো আমাদেরকে সেটাই বলে যে আগে রক্তাক্ত ইতিহাসের ঘটনা আমরা শুনেছি। তো সে জায়গা থেকে আমি আপনাদেরকেও বলেছি এমন না, কিন্তু স্থবিরতা একটা মানে কিছু একটা হতে যাচ্ছে বা কিছু হবে, কেউ কোনো আগের মতো ইতিহাস আসে কিনা এই ভয় চাপা আতঙ্ক আছে। আর আপনি স্বীকার করলেও আছে, স্বীকার না করলেও আছে। আর একটা বিষয় বলছেন আমি কাউকে, আপনি বলছেন যে ছাত্রদল বুক চিতিয়ে লড়াই করেছে, আমি আপনার আমি বলতেছি, আমি ভাইয়ের কাছ থেকে আমি ভাইয়ের কাছ থেকে 1 মিনিট সময় নিয়েছি, আমি আমার 1 মিনিটের কথাগুলো বলি, এরপর আপনি বলেন। আমি মানে এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে গিয়ে প্রত্যেকটা ব্যক্তির, সাংবাদিকদের যেমন, শিবলি ভাইদের যেমন অবদান রয়েছে, আরিফ ভাইদেরও তেমন অবদান রয়েছে, আমি আলাউদ্দিন এবং আমার সংগঠনের ঠিক সমান কিংবা এর চেয়ে বেশি অবদান রয়েছে। তো সুতরাং আমি কারো পিছনের অবদানকে অস্বীকার করছি না। আমি বলছি যে আমাদের ইতিহাস যা পিছনে গেছে, আমি সেখান থেকে আমরা আগাতে চাই। নতুন একটা দিনের সূর্য উদিত হয়েছে, আমরা সেটাকে মানে বয়ে নিয়ে যেতে চাই অনেক দূর পর্যন্ত। আর হচ্ছে মানে এরপরে মানে আর কিছু অভিযোগগুলোকে নিজের গায়ের দিকে নিয়ে আপনি উত্তর দিয়েছেন, সেগুলো আমি আর সেদিকে যাচ্ছি না। নিজের গায়ের দিকে নিয়ে নিয়ে এবং আপনি ছাত্রদলকে কোনো অভিযোগ করতে পারবেন না। বিগত 5 আগস্ট পূর্বে 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল হচ্ছে এমন একটি সংগঠন যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সর্বোচ্চ বারবার উস্কানি দেওয়ার পর সর্বোচ্চ ধৈর্য ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে ইনক্লুসিভ পলিটিক্স করে গেছে। সহ্যের বাদ কখনো জাতীয়তাবাদী ছাত্রদলের ভেঙে যায়নি। ইনক্লুসিভ পলিটিক্স করেছে, সবাইকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামীতে রাজনীতি করবে। আর আমিও তো দিতে চাচ্ছি না, বাকি আমরাও প্রত্যাশা করি যে সবাই ইনক্লুসিভ রাজনীতি করুক। রাজনৈতিকদের সহাবস্থানটা আমরা বিগত 50 বছর বাংলাদেশের রাজনৈতিক সহাবস্থান দেখি নাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এটা প্রত্যাশা করে এবং এটাই চেষ্টা করেছে যে সবাইকে একই টেবিলে নিয়ে আসতে, সবাইকে সাথে নিয়ে রাজনীতি করতে। এটা আমরা এটা নিয়ে আসলে তর্কের কিছু নাই। আচ্ছা, আমি কোনো তর্ক করছি না আপনার সাথে, আমি একটা কথা বলে শেষ করি। বাংলাদেশে 5 আগস্টের পরে রাজনৈতিক সহাবস্থান আছে, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তো রাজনৈতিক সহাবস্থান আছে। আপনি তো সেটা অস্বীকার করতে পারেন না। আপনি বলছেন নতুন সূর্য উদিত হয়েছে, আপনি বলেছেন নতুন সূর্য উদিত হয়েছে। সে নতুন সূর্য উদিত হওয়ার পেছনে ছাত্র শিবিরের যেমন ভূমিকা আছে, ছাত্র দলের ভূমিকা আছে, আপনাদের ভূমিকা আছে, সবই ঠিক আছে। এই অভ্যুত্থান হয়েছে সবাইকে নিয়ে, আমরা কখনো আন্দোলনের একক ক্রেডিট নেইনি। সবাইকে নিয়ে ছাত্র আন্দোলন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মালিক হচ্ছে এদেশের জনগণ। এটির সফলতার ক্রেডিট পাবে বাংলাদেশের মানুষ। আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করি। নতুন সূর্য না, আমি 10 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। নতুন সূর্য উদিত হয়েছে। এই নতুন সূর্য উদিত হওয়ার পেছনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 17 বছর পরিশ্রম করেছে। আর আপনারা হাত পাখা দিয়ে শেখ হাসিনাকে বাতাস করেছেন, নির্বাচন শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এটাই আপনি অস্বীকার করতে পারবেন না। যখন নতুন সূর্য উদিত হচ্ছে পূর্ব দিকে, যখন নতুন সূর্য উদয় হচ্ছে, নিভু মানে একটু মানে আলো উঠছে, তখনই আপনারা বুঝতে পেরেছেন যে না, নতুন সূর্য উদিত হবে। এখন আর হাসিনাকে সুযোগ দেওয়া যাবে না, হাসিনাকে এখন আর বাতাস করা যাবে না। আপনারা তো এটি তখন চিন্তা করেছেন। পরবর্তীতে আপনারা হাসিনা বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছেন এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। শেষ মুহূর্তে এসে হলেও আপনাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে। আপনারা হাসিনার বিরুদ্ধে আন্দোলনে আমাদের সাথে সামিল হয়েছেন, এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু এটিও ভুলে যাবেন না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিজের জীবনের সকল সম্ভাবনা উপেক্ষা করে দীর্ঘ 17 বছর এই ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। এই 24-এর আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 142 জন শহীদ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কত শত নেতাকর্মী গুম হয়েছে, তার হিসাব হয়তোবা সংগঠনের কাছে আছে, আমার কাছেও আছে, কিন্তু আমি এখন এক্সাক্ট সংখ্যাটা বলতে পারছি না। তবে এই দেশে যে গুমের রাজনীতি শুরু করেছে শেখ হাসিনা, মানুষ মারা গেলেও
লাস্ট অন্তত তার পরিবার পায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের লাস্ট তাদের পরিবার পায়নি। ধন্যবাদ আরিফ ভাই। আমরা মনে হয় এই এটি আলোচনাগুলো মনে রাখতে হবে। আরেকটি আপনাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই, কিন্তু আপনাদের অবদান আর বাংলাদেশ জাতীয়তা কারো অবদানকে আমি ছোট করে দেখতে চাই না, কারো অবদানকে ছোট করে দেখতে চাই না, কিন্তু আপনাদের এটা স্বীকার করতে হবে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কি ভূমিকা পালন করেছে সেটি মাথায় রেখে আগামী ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভোট দিবেন সে প্রত্যাশায় আমি আজকে আমার এই টকশো শেষ করছি। আপনাদের ধন্যবাদ। আপনি সাইদ মোহাম্মদ আলাউদ্দিনকে আজকে আমার সাথে টকশোতে মিরাজুল শিবলি আপনি এনেছেন, আমি তার সফলতা কামনা করছি। তাকে আমার পক্ষ থেকে খুব আন্তরিক শুভকামনা আমি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আরিফ ভাই আপনাকে। শুধু দর্শক, অনুষ্ঠানের প্রায় একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের আলোচনা উপভোগ করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই জনাব সাইদ মোহাম্মদ আলাউদ্দিন আপনার প্রতি, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়ে আলোচনাটাকে প্রাণবন্ত রূপ দিতে সাহায্য করেছেন। আমি আরো ধন্যবাদ জানাতে চাই জনাব আরিফুল ইসলাম আপনাকে। আপনিও আমাদের মূল্যবান আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আরিফ ভাই আমাদের কৃতজ্ঞতা জানবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক, টক স্টেশন লাইভ নিয়মিত দেখতে চোখ রাখুন আমাদের দ্য ইনক্লুসিভের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।